এখন একটা জিনিস খুব শোনা যায়, সেটা হচ্ছে মুড সুইং। হুম। কিন্তু আমরা একটা জিনিস খুব ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে মুড সুইং আর ডিপ্রেশন এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। আমরা যদি একটা জিনিস ভেবে থাকি যে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি মানেই পাগলের ডাক্তার, তাহলে এই কনসেপ্টটা কিন্তু একদম পুরোপুরি ভুল। হেলিকপ্টার প্যারেন্টিংটা আমি অথচ বেশি করে ফেলছি না তো, যেটা বাচ্চার মেন্টাল হেলথের উপরে এফেক্ট করছে। বাচ্চাদের মেন্টাল হেলথ রিলেটেড একটা টার্ম খুব শোনা যায়, সেটা হলো অটিজম। অটিজমটা কি বা কখন আমি বুঝবো কোনো বাচ্চাকে দেখে বা আমার বাচ্চাকে দেখে যে ওর অটিজম আছে? আমি যতটা টাইম পাচ্ছি, আমার স্ট্রেস ফিল হলেও আমি বাচ্চার সাথে টাইম স্পেন্ড করি। এতে বাচ্চারও ঠিক হবে, মেন্টাল হেলথ গুড হবে, এবং আমাদের মা বাবাদের নিজেদেরও মেন্টাল হেলথ গুড হবে। টেডভাইজার টক্সের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমরা কথা বলবো আপনাদের মেন্টাল হেলথ নিয়ে, অর্থাৎ আমাদের এমন কিছু সমস্যা বা আপনাদের এমন কিছু সমস্যা যেগুলো আপনাদের মধ্যে রয়েছে কিন্তু আপনারা বুঝতেই পারছেন না যে আপনাদের কারো সহায়তা প্রয়োজন, অথবা এমন কিছু সমস্যা যেগুলো কাউকে বললে আমরা ভয় পাই যে সে ভাববে না তো আমি পাগল হয়ে গেছি। আজকের এপিসোডে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে আমরা খোলাখুলিভাবে আলোচনা করব আপনার, আমার এবং আমাদের সেই সমস্ত সমস্যাগুলি নিয়ে। টেডভাইজার টক্সের আজকের এপিসোডে আমাদের সঙ্গে রয়েছেন সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট মিস্টার আদিত্য পল। আদিত্য, তোমাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করার আগে আদিত্য, আমি রিকোয়েস্ট করব যে আমাদের দর্শকদের জন্য তুমি বলো যে তোমার কাজটা কি বা তুমি কি করছো, কোথায় করছো। আমার কাজ হচ্ছে থেরাপি প্রোভাইড করা, অ্যাসেসমেন্ট করা, এবং আমাকে কমিউনিটিতে অ্যাওয়ারনেস ক্যাম্পও করতে হয়। তো আমি এই কাজটা 2022-এ শুরু করেছি। 2022 থেকে আমার বেসিক্যালি জার্নিটা শুরু হয়েছে, এবং আমার জার্নিটা শুরু হয় ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি দিয়ে। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি থেকে আমি, যেটা কলকাতার এসএসকেএম হসপিটালে রয়েছে, সেখানে আমি প্রি ডক্টরাল কমপ্লিট করেছি, এবং তারপরে সেখান থেকে তো একটা এক্সপোজার হয়েছে, এবং তারপরে সেটা কমপ্লিট করার পরে আমি চলে আসি নর্থ বেঙ্গলে, যেহেতু আমার নর্থ বেঙ্গলে বাড়ি। নর্থ বেঙ্গলে চলে আসার পরে আমি একটা রিহাবে সাইকোলজিক্যাল কাউন্সিলর পোস্টে আমি কিছুদিন সার্ভিস করেছি, এবং তার সাথে সাথে আমি চেম্বার করেছি। চেম্বার করতে করতে আমি চেম্বার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি জুভিনাইল জাস্টিস বোর্ডের সাইকোলজিক্যাল কাউন্সিলরের পোস্টে আমি কাজ করেছি, এবং তারপরে আমি এখন বর্তমানে মালদা মেডিকেল কলেজে রয়েছি, যে ডিএমএইচপিতে, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের টিমে রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে তাহলে মালদায় তুমি রয়েছো এবং ওখানে যারা মেন্টাল ইলনেস বা যে কোনো ধরনের মানসিক সমস্যা নিয়ে যারা ভুগছে তারা তোমার কাছ থেকে সার্ভিস। সার্ভিস নিতে পারে বা তোমার কাছ থেকে কনসালটেশন নিতে পারে। এবার আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি ধীরে ধীরে। প্রথম যেটা আমি তোমার কাছে জানতে চাইবো, যে দুটো টার্ম আমরা খুব শুনতে পাই মেন্টাল প্রবলেম নিয়ে, বাট সেগুলোকে আমরা খুব ক্যাজুয়ালি নিই। একটা হলো মুড সুইং, যেটা খুব ক্যাজুয়ালি বলছে আমার খুব মুড সুইং হয়, একটা হলো মুড সুইং আর একটা হলো ডিপ্রেশন। তো আমাকে তুমি অ্যাজ আ সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট তুমি বলো যে মুড সুইংটা কি এবং এটা কখন হয় বা আমরা কি দেখে বুঝবো যে এটা মুড সুইং, এবং ডিপ্রেশনটা কি এবং কখন বুঝবো যে আমার ডিপ্রেশন এসেছে বা হচ্ছে। এখন একটা জিনিস খুব শোনা যায়, সেটা হচ্ছে মুড সুইং। হুম। কিন্তু আমরা একটা জিনিস খুব ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে মুড সুইং আর ডিপ্রেশন এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। হুম। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে মুড সুইং এবং ডিপ্রেশন এই দুটো পুরোপুরি টার্মস কিন্তু একদম আলাদা। মুড সুইংটা কিছুটা সময়ের জন্য থাকছে, এবং সেটা কিন্তু রিকভার হয়ে যাচ্ছে, আচ্ছা। এবং ডিপ্রেশনটা হচ্ছে একটা সাইকোলজিক্যালি কন্ডিশন, যেটা কিন্তু দীর্ঘমেয়াদী হচ্ছে, এবং আমার মধ্যে আরো অনেক প্রবলেম হচ্ছে। মুড সুইংটা কিন্তু আজকে সকালবেলা আমার মন খারাপ থাকছে, কিন্তু আমি দুপুরবেলার দিকে আমার মুড ঠিক হয়ে যাচ্ছে, আমি রিকভার করে যেতে পারছি, এবং আমি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারছি। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে ডিপ্রেশনটা কিন্তু 2 উইকসেরও বেশি চলতে থাকে, এবং আমাদের দীর্ঘদিনের যে কাজগুলো, আমরা যেই কাজগুলো করতে পছন্দ করতাম, সেই কাজগুলোতে আমাদের একটা অবস্ট্যাকলস আসছে, এবং আমাদের মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু হচ্ছে, একটা ইরিটেবিলিটি হচ্ছে আমাদের মধ্যে, একটা ঘুমের সমস্যা হচ্ছে, খিদে কমে যাচ্ছে, এবং আমরা কোনো এনজয় করতে পারছি না কোনো কাজ করতে গিয়ে। এটা কিন্তু কন্টিনিউ 2 উইকসের বেশি হলে আমরা তখন ডায়াগনোজ করব যে ডিপ্রেশন। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টিনেজ ছেলে মেয়ে যারা রয়েছে তাদের মধ্যে এই কথাগুলো বেশি শোনা যায়, যে হয়তো যারা ক্লাস 10-এর বোর্ড এক্সাম দেবে বা ক্লাস 12-এর বোর্ড এক্সাম দেবে, তারা পড়াশোনা নিয়ে এতটাই বেশি স্ট্রেসড আজকের দিনে
যে তাদের মধ্যে এই ডিপ্রেশন বা এই মুড সুইং এই কথাগুলো খুব খুব শুনতে পাওয়া যায়। তো বাবা মায়েরা কোন লক্ষণ দেখে বুঝবে যে আমার ছেলে বা মেয়ের মুড সুইং হয়েছে বা ডিপ্রেশন হয়েছে, এবং কোন লক্ষণ দেখে বুঝবে যে আমার একজন সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া উচিত? একদম। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমার ছেলে বা মেয়ের কি প্রবলেম হচ্ছে। সাইকোলজিক্যালি কি প্রবলেম হচ্ছে এবং সেটা কতদিন হচ্ছে। যেহেতু আমি বললাম যে আমরা ডিপ্রেশনকে ডায়াগনোজ করতে গেলে দেখব যে ২ সপ্তাহের বেশি চলছে কিনা। হুম। সেক্ষেত্রে আমরা দেখব যে ও কথায় রেগে যেতে পারে। ওর ঘুমের একটা প্রবলেম হচ্ছে। হুম। হয়তো দেখা গেল যে ও পড়তে ভালোবাসতো কিন্তু এখন পড়তেই ইচ্ছে করছে না ওর। একটা আ ইরিটেবিলিটি তৈরি হচ্ছে সমস্ত কিছুর ক্ষেত্রে। খেতে চাইছে না, ঘুমের সমস্যা হচ্ছে, একটা কোনো কাজ করতে ইন্টারেস্ট পাচ্ছে না এবং নিজেকে সোশ্যালাইজ করা বন্ধ করে দিয়েছে এবং নিজেকে আইসোলেট করে নিচ্ছে। এই সমস্যাগুলো যদি আমরা ২ সপ্তাহের বেশি দেখি, হুম। তাহলে কিন্তু ১ম এই আমাদেরকে একজন সাইকিয়াট্রিস্ট এর কাছে যেতে হবে এবং সাইকিয়াট্রিস্ট থেকে কিন্তু যারা সাইকোলজিস্ট রয়েছে বা সাইকোলজিক্যাল কাউন্সিলর রয়েছে বা সাইকোথেরাপিস্ট রয়েছে, তারা কিন্তু এই জায়গাগুলোতে তাদেরকে হেল্প করতে পারবে যে হাউ টু কন্ট্রোল। এটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে এবং কিভাবে ম্যানেজ করা যাবে, সেটা পুরোপুরি কিন্তু একটা থেরাপির প্রসেসের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস যেহেতু তুমি বললে যে ১ম এ একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। এখনো আমাদের সমাজে এটা কাজ করে যে আমার ছেলে বা মেয়ের জন্য বা আমার নিজের জন্য যদি আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হচ্ছে, তার মানে আমি পাগল বা আমাকে লোকে পাগল বলবে। এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা কতটা জাস্টিফাইড, বা এটা কি আদৌ করা উচিত কি করা উচিত না? আ দেখুন, আমরা যদি একটা জিনিস ভেবে থাকি যে সাইকিয়াট্রিস্ট এর কাছে যাচ্ছি মানেই পাগলের ডাক্তার, তাহলে এই কনসেপ্টটা কিন্তু একদম পুরোপুরি ভুল। কারণ আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের কোনো প্রবলেম হলে একজন নরমাল ডক্টরের কাছে যাই, জেনারেল ফিজিশিয়ান এর কাছে যাই বা আদার্স রিলেটেড কোনো প্রবলেম হলে একজন গাইনোকোলজিস্ট এর কাছে যাই বা একজন সার্জনের কাছে যাই। আমাদেরকে সেই জায়গাটা আগে আমাদের মন থেকে দূর করতে হবে যে, না আমার সাইকোলজিক্যালি আগে নিজেকে অ্যাকসেপ্টেন্স করতে হবে। হুম। কারণ মেন্টাল হেলথ এর ক্ষেত্রে যদি আমি নিজেকে অ্যাকসেপ্টেন্স এর এই জায়গাটা না তৈরি করি, তাহলে কিন্তু কখনোই আমার সুস্থতাটা আমি আ সেটা সেরে উঠতে টাইম লাগবে বা আমার এই সুস্থতাটা আমি কিন্তু কাম্য করতে পারি না। হুম। ১ম এ নিজেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং বাড়ির লোককে বুঝতে হবে যে তার সাইকোলজিক্যালি প্রবলেম হচ্ছে। তার মেন্টাল হেলথ এর ট্রিটমেন্ট দরকার। সেই ক্ষেত্রে আমরা সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবো। দেন আমরা একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর এর কাছে কিন্তু যাব থেরাপির জন্য। আচ্ছা, এই যে সমস্যাগুলো, ধরো যে এই সাইকোলজিক্যাল যে সমস্যাগুলো হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বাবা মায়েরা তুমি বললে যে ২ সপ্তাহের বেশি এই প্রবলেমটা হলে, এবার যারা ওয়ার্কিং, যারা ধরো যে 25 থেকে 30 এর ভেতরে এজ, এই বয়সটার মধ্যে এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। এবার তারা ওয়ার্কিং, একটা ওয়ার্ক প্রেশার রয়েছে, নিজেদের দিকে সেভাবে দেখার সময় নেই, কিন্তু ধীরে ধীরে সে আনসোশ্যালাইজড হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, বা কেউ কথা বললেই খুব রেগে যাচ্ছে, কাজের জায়গাতে গিয়েও ফুললি পারফর্ম করতে পারছে না। একজন ব্যক্তি যে 25 থেকে 30 মধ্যে, সে কাজ করছে কোথাও এবং সে ডিপ্রেশনে চলে গেছে, সে ডিপ্রেশনে ভুগছে, সে কখন বুঝবে যে আমার একজন সাইকিয়াট্রিস্টের বা একজন সাইকোলজিস্ট বা একজন সাইকোথেরাপিস্টের হেল্প নেওয়া উচিত? কোন লক্ষণ দেখে বুঝবে? সে নিজেকে কিভাবে ডায়াগনোজ করবে যে আচ্ছা এই স্টেপগুলোতে আমি বুঝলাম যে আমার মনে হয় এখন একজন কারো হেল্প দরকার? আ প্রথমত একটা জিনিস সেটা হচ্ছে যে ইনিশিয়ালি আমরা ডায়াগনোজ করব না নিজেদেরকে। আচ্ছা। ইনিশিয়ালি আমাদের বুঝতে হবে যে আমার সাইকোলজিক্যালি প্রবলেমগুলো কি হচ্ছে এবং কখন হচ্ছে এবং কতটা সময় সেই আমার প্রবলেমগুলো থাকছে। সাইকোলজিক্যালি প্রবলেম যেইগুলো একদম বেসিক বা কোর সিম্পটমস যেইগুলো, সেইগুলো হচ্ছে যে আমরা এক্সেসিভ ইরিটেট হয়ে যাচ্ছি। হুম। আমরা বা মিসবিহেভ করে ফেলছি। হুম। আমরা কোনো কাজ ঠিকঠাক করে করতে পারছি না, ভুলে যাচ্ছি। আমাদের ঘুমের সমস্যা তো এটা হবেই হুম। এবং আমাদের কোনো কাজ করতে একটা এনার্জি পাচ্ছি না, লেথার্জি লাগছে, একটা হেডেক থাকছে এবং আমাদের ঘুমের সমস্যা তো হচ্ছেই এবং তার সাথে আমাদের কিন্তু মানে বায়োলজিক্যাল ফাংশনস এর গুলোও কিন্তু আমাদের একটা ডিস্টার্ব ফিল করাবে। আচ্ছা। এবং তার সাথে আমি যেই সমস্ত কাজগুলো আমার schedule এ রয়েছে, সেই কাজগুলো আমি করতে ভুলে যাচ্ছি এবং আমার anger outburst হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো যখন আমি দেখব যে 2 উইকস বেশি চলছে কন্টিনিউ, 2 উইকস এর মধ্যে বেসিক্যালি আমরা দেখি যে অনেকের এই প্রবলেমগুলো হলে কন্ট্রোল করে যায় আর সেটা রিকভারি হয়ে যায়। হুম। কিন্তু 2 উইকস এর বেশি হলে তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি একজন সাইকিয়াট্রিস্ট এর হেল্প নেব বা আমি একজন সাইকোলজিস্ট এর কিন্তু হেল্প নেব। আচ্ছা। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, আমার মনে হয় এটা সবার জানা দরকার। আমাদের একটা টোল ফ্রি নাম্বার রয়েছে যেটাকে হুম। বলা হয় মেন্টাল হেল্পলাইন নাম্বার। আচ্ছা। সেই নাম্বারটা হচ্ছে 14416।
এই নাম্বারটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল রয়েছে এবং এটা টোল ফ্রি নাম্বার। এই নাম্বারটাতে কল করার পরে সবসময় কিন্তু মানে এটা বেসিক্যালি একটা ক্রাইসিস হেল্পলাইন নাম্বার। সবসময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি ওভারওয়েলমিং ফিল করছি, আমি স্ট্রেস ফিল করছি, আমার বার্ডেন হচ্ছে, ইরিটেশন হচ্ছে বা আমার আদার্স কোনো সাইকোলজিক্যালি প্রবলেম হুম। হচ্ছে, আমি জাস্ট ফোনটা নেব এবং 1441 এই নাম্বারে কল করব। আমি কিন্তু কানেক্ট করে একজন সাইকোলজিস্টের কাছে বা একজন সাইকোলজিক্যাল কাউন্সিলরে কিন্তু হেল্প নিতে পারবো ওভার দ্য ফোন। আচ্ছা, ওভার দ্য ফোন, এটা ফ্রি অফ কস্ট? এটা ফ্রি অফ কস্ট, গভর্নমেন্ট থেকে করা হয় গভর্নমেন্ট এটা? থেকে করা। আচ্ছা, এই সাইকোলজিক্যাল প্রবলেমগুলো বিভিন্ন সময় বিভিন্ন খারাপ ডিসিশন নিয়ে ফেলে এই প্রবলেমগুলোর কারণে মানুষ। সাইকোলজিক্যাল প্রবলেম থেকে কখন মানুষ একটা সুইসাইডাল অ্যাটেম্পটের দিকে চলে যায়, মানে কোন সিচুয়েশনে গেলে সেই ব্যাপারটা হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে সাইকোলজিক্যালি প্রবলেমটা প্রথমে মাইল্ড প্রবলেম দিয়ে শুরু হয়। হুম। এবং কি হয় যে এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই হুম হুম। প্রবলেমগুলো প্রথমে তো আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। হুম। এবং প্রয়োজনে আমি আমার যে ক্লোজ ফ্রেন্ড রয়েছে তাকে হুম আমি হুম। বলতে পারি, সে আমাকে হেল্প করতে পারে এই বিষয়ে। এবং আমার মনে হয় যে এখন মেন্টাল হেলথ সার্ভিস তো সব জায়গাতেই সব হুম। রকমভাবেই রয়েছে। হুম। আমার মনে হয় যদি ইনিশিয়ালি এই প্রবলেমগুলো দেখা যায়, তাহলে আমার মনে হয় সেই জায়গাতে বা মেন্টাল হেলথ যেখানে সার্ভিসগুলো প্রোভাইড করা হচ্ছে সেখানে যোগাযোগ করাটা দরকার। এবং আমি যদি আইডেন্টিফাই করতে না পারি বা আমি যদি বুঝতে না পারি, তাহলে এই প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে কিন্তু আমার মধ্যে কিছু সাইকোটিক ফিচার্স ডেভেলপ করতে পারে, আমার মধ্যে সুইসাইডিয়াল থটস আসতে পারে, আমার মধ্যে কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার চলে আসতে পারে। তো এই জায়গাগুলো আমাকে দেখতে হবে যে আমি যদি প্রথমেই প্রিভেন্টটা না করে দিই, তাহলে কিন্তু আমার প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে। মানে হুম। আমাকে প্রথমেই একটু অ্যাওয়ার থাকতে হবে। এবং আমার যদি মনে হয় যে আমি বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, আমাদের তো একটা টেলিমেন্টাল হেল্পলাইন নাম্বার রয়েছে, হুম। সেটাও যদি সে কথা বলতে বা প্রবলেম হয়, অসুবিধা হয়, তাহলে প্রথমে দেখতে হবে যে সে সবথেকে ক্লোজ কার। তার কাছের বন্ধুকে বা তার ট্রাস্টি কে আছে, হুম। তাকে যদি সেই সমস্ত কথা শেয়ার করে, তাহলে কিন্তু সে তাকে কিছু হেল্প করতে পারবে বা তাকে কোথাও রেফার করতে পারবে। আচ্ছা। এই প্রবলেমগুলো প্রথমে যদি আমরা প্রিভেন্ট করে ফেলি, তাহলে কিন্তু আমার আস্তে আস্তে আর কোনো সাইকোলজিক্যালি ক্রনিকের দিকে বিষয়টা আর এগোবে না। আমার কিন্তু তখনই রিকভার হয়ে যাবে বা আমি একটা থেরাপি বা একটা আন্ডার প্রসেসের মধ্যে দিয়ে চলবো এবং আমার কিন্তু তখন সেটা সিভিয়ার লেভেলের হবে। আচ্ছা, একটা আমি ভিডিও দেখেছিলাম যেটা মানে আমার কাছে খুব ডিস্টার্বিং লেগেছিল সেই সময়। আমি জানি না তুমি দেখেছো কিনা, বেশ কিছুদিন আগে, 6 মাস 7 মাস আগে হবে। একটি মেয়ে স্কুলে পড়ে, সে স্কুলের আই থিঙ্ক সেকেন্ড বা থার্ড ফ্লোরে তাদের ক্লাসরুম, বারান্দা দিয়ে খুব খোশ মেজাজে হেঁটে যাচ্ছে। মানে তাকে দেখে মনেই হচ্ছে না যে সে আদৌ ডিপ্রেশনে আছে বা সে কোনো রকম মানসিক সমস্যায় ভুগছে, খুব খোশ মেজাজে মেজাজে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে একটা জায়গায় গিয়ে সে জাম্প করলো ওখান থেকে। হঠাৎ করেই একটা জায়গায় গিয়ে সে ওখান থেকে জাম্প করলো এবং সুইসাইড করলো এবং আলটিমেটলি মেয়েটি মারা গেল। তো এই ধরনের যেটা মানে সিমটম নেই কোনো, কিন্তু তার মধ্যে একটা ভেতরে ভেতরে কিছু একটা প্রবলেম কাজ করছে যার জন্য সে সুইসাইডাল অ্যাটেম্প্ট নিচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো বাবা মায়েরা কি করে বুঝবে? প্রথমত এই জায়গাটাতে বাবা-মাদের একটা খুব মানে ক্রুশিয়াল রোল রয়েছে। সেক্ষেত্রে বাবা-মাদের দেখতে হবে যে আমার ছেলে-মেয়ে, প্রথমত তো বাবা-মাকে সময়টা দিতেই হবে। হুম। কারণ আমরা যদি আল্টিমেটলি আমার নিজেদের সন্তানদের প্রবলেমস গুলো না বুঝি, তাহলে আমি হয়তো সেই জায়গাটাতে তার সাথে র‍্যাপোটা ঠিকঠাক করে তৈরি করতে পারিনি। হুম। কারণ আমাদের মেন্টাল হেলথ প্রবলেম গুলো এমনই হয় যে আমাদের কাছে হয়তো সময় থাকে না বা আমরা হয়তো শুনি না। হুম। হয়তো আমরা শরীর খারাপ হলে বুঝতে পারি, কিন্তু মন খারাপ হলে আমাদের কিন্তু সেই জায়গাগুলো খোলামেলা ঠিক তাই। আলোচনা করার মানে স্কোপটা থাকে না বা আমরা আলোচনা করি না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা এটা বুঝতে পারি যে আমরা সবাই মানে জেনারেলি আমরা হয়তো আমাদের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করি শরীর ঠিক আছে, কিন্তু কখনো আমরা জিজ্ঞাসা করি না মন ঠিক আছে। এক্স্যাক্টলি। এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের মধ্যে নেই করার হ্যাবিটটা। আমি তৈরি করছি ধীরে ধীরে, চেষ্টা করছি বিভিন্ন জায়গায় দেখে। আমার কিছু সন্তান স্থানীয় যারা আছে, যারা বাইরে থাকে বা হয়তো কেউ শিলিগুড়িতে থাকে, একটু দূরে থাকে, আমি নিয়মিত তাদের সঙ্গে যখন কথা হয় আমি জিজ্ঞেস করি যে শরীর ঠিক আছে, হ্যাঁ, এবং জিজ্ঞেস করি মন ঠিক আছে, বলে হ্যাঁ। এবং হ্যাঁ বলার সময় তার যে স্মাইলটা, সেটা দেখে কিছুটা বোঝা যায় যে আদৌ সে কতটা ঠিক আছে। তো আমার মনে হয় বাবা মায়েদের এই হ্যাবিটটাও কিছুটা ডেভেলপ করা উচিত, যে এক্স্যাক্টলি। তাদের মনের খবরটা নেওয়া, যে আদৌ তারা ভালো আছে কিনা, বা আদৌ তাদের কোনো মানসিক সমস্যা হচ্ছে কিনা, বা ভেতরে কোনো কিছু নিয়ে সে কষ্ট পাচ্ছে কিনা, তাই না? হ্যাঁ, যেটা তুমি বলছিলে। মেন্টাল হেলথ প্রবলেম গুলো এমনই যে কেউ কেউ ইন্ট্রোভার্ট টাইপের, সেই জিনিসগুলো ভেতরে হাইড করে রাখে এবং সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সে কার সাথে বেশি কমফোর্টেবল হচ্ছে। হুম।
তুমি যেটা বললে আমাকে যে স্কুলের ঘটনাটা, হুম হুম, এখন বিভিন্ন স্কুলগুলোতে একজন স্কুল কাউন্সিলর রয়েছে। আচ্ছা তো আমার মনে হয় যে এই জায়গাটাতে ক্লাস টিচার আমার যারা রয়েছেন বা স্কুল কাউন্সিলর যারা রয়েছে তাদের হুম কিন্তু খুব একটা মানে ক্রুশিয়াল রোল রয়েছে হুম এক্ষেত্রে। হুম হুম যে আমার স্টুডেন্টসদের কি কি প্রবলেম হচ্ছে সেটা আমি আইডেন্টিফাই করব। হুম, প্রয়োজন পড়লে তার বাড়িতে গিয়ে আমি হোম ভিজিট করতে পারি। ঠিক। বা তার মা-বাবাদের সাথে গার্ডিয়ান কল করে একটা কথা বলা, কনসালটেশন করা এই হুম প্রবলেমগুলো হচ্ছে এবং তাকে একটা সুপারভিশনে রাখা। হুম যে তার যাতে ইন ফিউচারে এই প্রবলেমগুলো ক্রনিক এর দিকে না এগিয়ে যায় বা হুম এটা যাতে আমরা প্রথমেই প্রিভেন্ট করে নিতে পারি, হুম সেই জন্য গাইডেন্স গুলো প্রোভাইড করা বা থেরাপি প্রোভাইড করা। হুম সেই জায়গাগুলো কিন্তু প্রথমে আগে দেখতে হবে এবং আমাদের মা-বাবারা মানে আমাদের রিসার্চও বলে এটা এবং আমরা প্রায়ই বিভিন্ন খবরের হেডলাইনে বা বিভিন্ন ম্যাগাজিনগুলোতে আমরা দেখতে পারি হুম যে মা-বাবারা সময় দিচ্ছে না বাচ্চাদের। হুম, সেই জায়গা থেকে কিন্তু বাচ্চাদের একটা সাইকোলজিক্যালি প্রবলেম ডেভেলপ হচ্ছে। ঠিক। বিভিন্ন সাইকোলজিক্যালি প্রবলেম বাচ্চাদের মধ্যে ডেভেলপ হচ্ছে। আসলে সমস্ত বাচ্চাই একটু অ্যাটেনশন সিকার। সমস্ত বাচ্চাই মনে হবে যে না আমাকে মা-বাবা একটু সময় দে। হুম কিন্তু এই জায়গাটাতে যদি আমরা মা-বাবারাই না বুঝি বাচ্চাদের মধ্যে এই প্রবলেম গুলো হচ্ছে বা আমরা মা-বাবারা বাচ্চাদেরকে একটু সময় দিই। হুম অন্ততপক্ষে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা ভীষণ পরিমাণে দরকার। হুম আমরা যতই ব্যস্ত থাকি না কেন অন্ততপক্ষে যদি ২০ মিনিট ২৫ মিনিট আমাদের হাতে তো সময় থাকেই। হুম সেই সময়টা বের করে যদি আমরা আমাদের বাচ্চাদের সাথে যদি সময়টা স্পেন্ড করি বা কোনো আম গেম খেলি, ফান হুম অ্যাক্টিভিটিস হুম বা বাচ্চাকে নিয়ে কোথাও বেরোলাম, ঘুরলাম। হুম, এই জায়গাগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি, আমরা যে বাচ্চাদের সাথে যদি টাইম স্পেন্ড করতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের সাইকোলজিক্যালি প্রবলেমগুলো অনেকগুলো কমে যাবে বা এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা যে বাচ্চাদের সাথে মা-বাবাদের র‍্যাপোটা তৈরি হবে। ইন ফিউচারে বাচ্চাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু সে সেটা মা-বাবার সাথে শেয়ার করতে পারবে। এবং আমার মনে হয় যে যেই জিনিসটা তুমি বললে যে বাচ্চাকে সময় দেওয়া এটার তো কোনো বিকল্প হতে পারে না এবং সময় দিলে শুধুমাত্র যে বাচ্চার মেন্টাল হেলথ ভালো থাকবে তা না, বাবা মায়েরও কিন্তু ইকুয়ালি এক্সাক্টলি। হেল্প হবে এটাতে, তাই না? একটা বাচ্চার সঙ্গে যখন তারা টাইম স্পেন্ড করবে, একটা বাচ্চাকে নিয়ে যখন সে বাইরে যাবে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, তার সাথে কোনো গেম খেলবে বা তার সাথে কোনো মুভি দেখবে, তাতে বাবা মায়েরও মেন্টাল হেলথ, বাবা মায়েরও স্ট্রেস অনেকটা রিলিজ হবে, অনেকটা কমে তাই যাবে না? এবং রিল্যাক্সেশনও অনেকটা লাগবে। ঠিক আমাদের মা-বাবারা তো বিভিন্ন কাজে বিভিন্ন কর্পোরেট সেক্টরে রয়েছে। ঠিক বিভিন্ন ঠিক স্ট্রেস, বিভিন্ন বার্ডেন বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে থাকে। এবং আমার মনে হয় যে এই যে টাইম স্পেন্ড করাটা এটা ভীষণ পরিমাণে দরকার। এই যে টাইম স্পেন্ড করাটা, এই টাইম স্পেন্ড করলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে অনেকটা রিলিফ লাগবে আমাদেরকে। অন্ততপক্ষে বেশি নয়, ০.৫ ঘন্টা তো আমরা সময় দিতেই পারি। সেই ০.৫ ঘন্টা টাইমটা কিন্তু আমাদের নিজেদের জন্য এবং আমাদের বাচ্চার মেন্টাল হেলথ এর জন্য কিন্তু ভীষণ দরকার। একটু ঘুরিয়ে প্রশ্নটা করি এবার, হ্যাঁ? এই বাচ্চাদের মেন্টাল হেলথ নিয়েই এতক্ষণ আমরা বাচ্চাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলছিলাম। এবার বাচ্চাটা সুস্থ, বাবা অথবা মা অথবা দুজনই ডিপ্রেশনগ্রস্ত, এটার এফেক্ট বাচ্চার ওপর কিভাবে পড়তে পারে বা তাদের এফেক্টে কি বাচ্চাটাও ডিপ্রেশনে চলে যেতে পারে বা মেন্টাল প্রবলেমের আক্রান্ত হতে পারে? এক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে বাচ্চা যদি ঠিকঠাক থাকে বা সুস্থ হুম থাকে, বাচ্চার বাবা বা মা যাদের দুজনের মধ্যে যেকোনো একজনের যদি প্রবলেম থাকে তাহলে বাচ্চার উপরে এফেক্ট কিন্তু অবভিয়াসলি পড়বে। হুম কারণ আমরা বাবা-মারাই বাচ্চাদেরকে মানুষ করছি, বড় করছি। সেক্ষেত্রে কি হচ্ছে যে আমরা বাচ্চাদের উপরে বা আমার প্রবলেম হলে আমরা বাচ্চাটার উপরে অকারণেই রেগে যাচ্ছি। হুম হুম, প্রয়োজনে অনেক জায়গায় দেখা যায় যে বাচ্চাদের উপরে আমরা গায়ে হাতও তুলে ফেলছি। ঠিক। অথচ কোনো কারণ ছাড়াই। এই জায়গাগুলো কিন্তু বাচ্চাকে একটা আইসোলেট করে নিচ্ছে। হুম বাচ্চা কিন্তু একা, একা থেকে যাচ্ছে এই হুম। প্রবলেম গুলোর জন্য। এবং মানে এই যে জিনিসটা আমি একটু আটকালাম মাঝখানে, এই যে জিনিসটা তুমি বললে যে গায়ে হাত তুলে নিচ্ছি, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটা পাবলিক প্লেসেও হয়ে যাচ্ছে, যে একদম মানে হয়তো স্কুলের বাইরে বা হয়তো কোনো মলে বা হয়তো কোনো পার্কে একদম পাবলিক প্লেসে গিয়েও এই ব্যাপারটা হচ্ছে এবং খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে। হ্যাঁ, এটা প্রায়ই দেখা যায় পাবলিক হুম প্লেসে। আসলে ওই সময়টাতে আমরা আমাদের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারি না বলে ওটাকে আমরা ওভার রিঅ্যাক্ট করে ফেলি বা আউটবার্স্ট করে ফেলি। এটা কিন্তু খুব বাচ্চার মেন্টাল হেলথ এর উপরে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করছে। এর ফলে কি হচ্ছে বাচ্চা কিন্তু একটা নিজেকে আইসোলেট করে নিচ্ছে এবং হুম। ইন ফিউচারে কিন্তু বাচ্চার মধ্যে একটা চাইল্ড ডিপ্রেশন এর এপিসোড দেখা দিতে পারে। মানে বাবা মায়ের থেকে সেটা বাবা-মায়ের বাচ্চার থেকে মধ্যেও হ্যাঁ, মানে চলে এফেক্টটা আসতে পারে পড়ছে, চলে ব্যাপারটা। আসতে পারে। আচ্ছা, একটা কোয়েশ্চেন যেটা করব সেটা হলো যে এই যে যেটা আমরা বলছিলাম যে গায়ে হাত তোলা, হ্যাঁ? এখানে অনেকের একটা লজিক আছে যে আমরা তো বাবা মায়ের কাছে অনেক মার খেয়েছি।
আমাদেরকে তো বাবা বেল্ট দিয়ে মারতো, আমার মা তো আমাকে হাতা খুন্তি যা পেতো সব দিয়ে মারতো, আমার বাচ্চাকে আমি একটা চড় মেরেছি তো কি হয়েছে, বা আমার বাচ্চাকে আমি একটু শাসন করেছি তো কি হয়েছে, বা আমার বাচ্চাকে আমি পড়াতে বসে রোজ পিটাই তো কি হয়েছে, আমরাও অনেক মার খেয়েছি, মার না খেলে মানুষ হবে না। এইটার কতটা লজিক আছে? এটার লজিকের বা এই কনসেপ্টটা এখন পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে গেছে। অবভিয়াসলি একজন বাবা মার দায়িত্ব বাচ্চাকে কন্ট্রোল করার বা বাচ্চাকে ম্যানেজ করার। হুম। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাচ্চার মা বাবারা বাচ্চার উপরে প্রেশারটা কিভাবে ক্রিয়েট করছে বা কিভাবে রিয়াক্ট করছে। হুম। আমি আমার বাচ্চাকে কিভাবে শাসন করছি সেটা পুরোপুরি আমার হাতে। আমি হুম। যদি ওভার শাসন করে ফেলি বা আজকের টার্ম মানে আজকের এই সিনারিওতে আমরা একটা খুব টার্ম শুনতে পারি, সেটা হচ্ছে হেলিকপ্টার প্যারেন্টিং। হেলিকপ্টার প্যারেন্টিংটা আমি অথচ বেশি করে ফেলছি না তো, যেটা বাচ্চার মেন্টাল হেলথের উপরে এফেক্ট করছে। রাইট। সবসময় বাচ্চাকে কন্ট্রোল করছি, হুম। বাচ্চাকে শাসন করতে গিয়েও কন্ট্রোল করছি, বাচ্চা কি করবে না করবে সমস্ত কিছু আমরা কন্ট্রোল করছি। এই জায়গাগুলো বাচ্চাদের মেন্টাল হেলথের উপরে এফেক্ট করছে। এবং আমরা একটা জিনিস প্রথমে করি না, সেটা হচ্ছে যে আমরা বাচ্চাকে শাসন করতে গিয়ে আমরা প্রথমে কখনোই এইভাবে এই আশ্বাসগুলো দিয়ে বা এইভাবে বুঝিয়ে দেখি না যে আহ, সে সেই বিহেভিয়ারটা কিভাবে কমাতে পারে বা তার হুম। যেই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কিভাবে সে কমাতে পারে। হুম। অথচ আমরা সেটা না করতে গিয়ে আগেই হয়তো রিয়াক্ট করে ফেলি বা আগেই হয়তো বাচ্চার গায়ে হাত দিয়ে ফেলি। আমাদেরকে আগে দেখতে হবে যে সেই স্পেসটা আমি কতটা দিচ্ছি, বাচ্চাকে আমি কতটা শাসন করছি এবং সেটা কতটা পোলাইটলি ভাবে করছি, প্রথমে আমাকে আগে দেখতে হবে। এবং বিকল্প তো অবশ্যই রয়েছে, কারণ এখনকার বাচ্চারা বিভিন্ন জিনিস মানে এখনকার বাচ্চারা বেসিক্যালি চায় স্নেহ। হুম। বাচ্চা আমি বাচ্চারা ভুল অবভিয়াসলি করবেই, হুম। মা বাবাও সেটা শাসন করবে, কিন্তু আমি কিভাবে শাসন করছি, আমার ওয়েটা কি, আমার টেকনিকটা কি, সেটা আমাকে আগে জানতে হবে। হুম। আমার আজকে বাচ্চা কোনো কিছু ভুল করলো, আমি প্রথমে বাচ্চাকে আগে বোঝাবো সেটা সম্পর্কে, বাচ্চাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেব যে হুম। এটা এইভাবে করতে হবে বা এটা এইভাবে করা উচিত, হুম। এটা করা উচিত না, তাকে ডুস অ্যান্ড ডোন্টস গুলো ভালো করে বোঝাবো। হুম। কিন্তু সেটা করতে না গিয়ে প্রথমেই যদি আমরা বাচ্চার উপরে অ্যাঙ্গার আউটবার্স্ট করে ফেলি, গায়ে হাত তুলে ফেলি বা কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ হুম। করে ফেলি বা হুম। কোনো ক্রিটিক্যাল কমেন্ট ইউজ করে ফেলি, সেটা কিন্তু বাচ্চার উপরে খুব ভীষণভাবে একটা ইম্প্যাক্ট, হুম। সেটা আমাদের আগে দেখতে এবং এই যে কমেন্ট ইউজ করার কথাটা, সবসময় তো গায়ে হাত তুলেই হুম যে টর্চার হয় তা কিন্তু না, মেন্টাল টর্চারও হয় হুম একটা। আমি দেখেছি, মানে আমার এক্সপিরিয়েন্সে আমি বলি যে বহু বাবা মা এরকম আছে যে হয়তো ছেলে মেয়ে কোনো একটা কিছুতে পার্টিসিপেট করতে চাইছে, বাবা মা আগেই বলে দিচ্ছে তুই ওটা পারবি না, তোর ওটাতে যেতে হবে না। ও হয়তো মনে প্রাণে চাইছে যে আমি ওইখানটা একটু যাই, আমিও ওদের সাথে করব, সেটা যে কোনো কিছু হতে পারে, না তোর যেতে হবে না, তুই পারবি না। এবং এইটা সবসময় ওই যে হেলিকপ্টার হুম প্যারেন্টিং হুম যেটা হুম বলছিলাম, মানে যেটা তুমি হুম বলছিলে আর কি, যে সবসময় ওর উপরে একটা কন্ট্রোলিং চলছে যে তুই এটা করবি না, তুই এটা পারবি না, এবং নেগেটিভ কথা সবসময় যে তোকে দিয়ে এটা হবে না, তুই ওটা পারবি না, ওখানে তুই যাস না, ওটা তোর দ্বারা হবে না, এটা তোর আয়ত্তের বাইরে, এই কথাগুলো সবসময় হচ্ছে। এবং এটা যে শুধু ছোট বাচ্চাদের ওপর হচ্ছে তা না, যারা একটা সময় এসে নিজের ক্যারিয়ারের ডিসিশন নেবে, হয়তো কলেজে পড়ছে বা কলেজ কমপ্লিট করেছে, তাদের উপরেও এই ব্যাপারটা অ্যাপ্লাই হয় সেম ভাবে। এখানটায় প্যারেন্টসদেরকে তুমি কি টিপ দেবে, একদম ছোট বাচ্চা থেকে যাদের বাচ্চারা বড় হয়ে গেছে তাদের প্যারেন্টসদেরকে তুমি কি টিপ দেবে, যে বাচ্চারা যখন নিজে থেকে কোনো কিছুতে পার্টিসিপেট করতে চাইছে সেখানে প্যারেন্টসদের রোলটা কি থাকে? এক্ষেত্রে একটা জিনিস আমাকে দেখতে হবে যে আমার বাচ্চার ইন্টারেস্টটা কোথায় আছে। আমি যদি দেখি যে আমার বাচ্চা গান গাইতে বেশি পছন্দ করছে, হুম। কিন্তু আমি বলছি যে তুমি ছবি আঁকো। হুম। প্রথমত আমি আগে তাহলে এই জায়গাটা আমার তৈরি হয়ে যায় যে বাচ্চার সাথে আমি ঠিকঠাক র্যাপোটা তৈরি করতে পারি। রাইট। কারণ আজকে যদি আমার ইচ্ছে হয় যে আমি গান গাইবো, অথচ আমাকে ফোর্স করা হচ্ছে ছবি আঁকার জন্য, সেটা কিন্তু তার মেন্টাল হেলথের উপর একটা এফেক্ট পড়ছে। সে কিন্তু তার উপরে কিন্তু জোর করে একটা কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। চাপিয়ে দেওয়া হলো, ঠিক। অথচ তার সেটার প্রতি একটা ইন্টারেস্ট নেই, সে হুম। সেটা করতে মানে আগ্রহী নয়, তার সেটা ভালো লাগছে না। আমি যদি সেটার উপরেই বেশি করে ফোকাস করি যে তোমাকে এটা করতে হবে না, তুমি এটা করো, তাহলে বাচ্চাটার সেলফ এস্টিম কিন্তু লো হয়ে যাচ্ছে প্রথমত। কারণ অনেক সময় আমরা এটা করতে গিয়ে বলি যে তোমার দ্বারা এটা হবে না বা তুমি হুম। এটা করতে পারছো না, তুমি ফেইলিয়ার, এই হুম। সমস্ত কিছু বলে ফেলি। হুম। তো এক্ষেত্রে দেখতে হবে যে বাচ্চাদের যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা তো প্রথমত কমে যাচ্ছে এবং হুম। তার সেলফ এস্টিম কিন্তু আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে। হুম। এবং সে নিজেকে মানে এটা অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বাবা মাকে খুশি করার জন্য তার নিজের ইচ্ছেগুলো বা সমস্ত কিছু একদম বিসর্জন দিয়ে সে বাবা মায়ের ইচ্ছেগুলোর দিকে বেশি করে প্রাধান্য দিচ্ছে। ইন ফিউচারে সেটা হয়তো সে করছে, মানে হুম। জাস্ট তার একটা ফর্মালিটিস বাবা মার কথা রাখার জন্য সেটা করছে,
ইন ফিউচারে গিয়ে তার সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হতে পারে। কারণ ভেতরে ভেতরে কোথাও একটা কাজ করছে যে Exactly. আমার একটা ভালোবাসার জায়গাকে আমি হুম, ছেড়ে হুম, চলে এসেছি, হুম। তাই না? আচ্ছা, বাচ্চাদের নিয়েই যেহেতু কথা হচ্ছিল, বাচ্চাদের মেন্টাল হেলথ রিলেটেড একটা টার্ম খুব শোনা যায়, সেটা হলো অটিজম। অটিজমটা কি, বা কখন আমি বুঝবো কোনো বাচ্চাকে দেখে বা আমার বাচ্চাকে দেখে যে ওর অটিজম আছে? আচ্ছা, এটা যেহেতু অটিজম অ্যাওয়ারনেস মান্থ চলছে, তো আচ্ছা, আমরা মনে হয় যে অটিজমটা একটা খুব ভাইটাল একটা ডিসঅর্ডার, সেটা নিয়ে আমাদের আলোচনা করাটাও খুব একদম। দরকার। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচ্চাদের মধ্যে এই কথাটা শোনা যায় বা বাচ্চাদের মা-বাবাদের কাছে শোনা যায় যে আমার ছেলে বা আমার মেয়ের কিন্তু অটিজম রয়েছে। হুম। কিন্তু একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে মেয়েদের থেকে ছেলেদের মধ্যে কিন্তু অটিজমটা বেশি দেখা যায়। আচ্ছা। এবং এই অটিজমটা কিন্তু আমরা বেশিরভাগ লক্ষ্য করব ৩ মাস থেকে ১৮ মাসের মধ্যে। যখন আমরা এই লক্ষণগুলো বেশি দেখব, এবং অটিজমটাকে না একটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়। স্পেকট্রামটা বলা হয় কারণ এটা না বিভিন্ন এজে বা বিভিন্ন আ ডিফারেন্ট মানে এপিসোডে কিন্তু এটার মধ্যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে। এজন্য কি এটাকে কি লক্ষণ দেখে আমরা এটা বুঝবো ৩ স্পেকট্রাম থেকে বলা ১৮ হয়। মাসে? বেসিক্যালি বাচ্চাদের কি হয়? বাচ্চারা রিপিটেটিভ কোনো বিহেভিয়ার করছে। তাকে বলা হলো, "তোমার নাম কি?" সে উল্টে বলছে, "তোমার নাম কি?" আচ্ছা। এটা করছে। কোনো কিছুতে রেসপন্স করছে না। পার্টিকুলারলি একটা কোনো জিনিসের প্রতি নিজে ইনভলভ হয়ে থাকছে। মানে ধরো যে একটা বাচ্চা কোনো খেলনা নিয়ে খেলছে, সেটার প্রতি সে মানে নিজের ওয়ার্লড এ একটা থেকে যাচ্ছে। হুম, তাকে কোনো কিছু করা হচ্ছে বা বলা হচ্ছে, সে হুম, কোনো রেসপন্স করছে না। কোনো কিছু আ আ মানে রেসপন্স না করা বা কোনো কিছুতে রিপ্লাই না করা, হুম। সোশ্যালাইজেশন করতে অসুবিধে হচ্ছে, কারো সাথে মিশতে পারছে না, নিজের মতন করে থাকছে, রিপিটেটিভ বিহেভিয়ার করছে, রিপিটেটিভ টকিটিভনেস চলে আসছে, একই কথা বারবার করে বলছে। হুম। এই জিনিসগুলো কিন্তু থাকলে আমরা দেখব যে বাচ্চাদের মধ্যে কিন্তু অটিজম রয়েছে। আচ্ছা, তো এক্ষেত্রে এই যে সিম্পটম গুলো, এটা আমাকে প্রথম বাবা-মা মানে বাবা-মা প্রথমে দেখবে, নাকি স্কুল থেকে যেটা তুমি বলছিলে যে স্কুলে অনেক সময় এখন কাউন্সিলর থাকছে, তারা বাচ্চাদেরকে দেখছে এবং ক্লাস টিচাররাও বাচ্চাদেরকে অবজার্ভ করছে এবং বাবা-মায়ের কাছে ইনফর্ম করছে যে তোমার বাচ্চার কিন্তু অটিজম থাকতে পারে। তো এই ক্ষেত্রে যেটা তুমি বলছিলে যে উম কোনো বাচ্চা হয়তো রিপিটেটিভ বারবার একই হুম। কথা বলছে, বা কেউ কিছু জিজ্ঞাসা করলে সেটাই রিপ্লাই করছে সেম জিনিস দিয়ে। এই সিম্পটমগুলো বাবা-মায়ের প্রথম দেখা উচিত, না স্কুল থেকে প্রথম বলবে? এই জিনিসগুলো একটা প্রবলেম হচ্ছে, হুম, সাইকোলজিক্যালি প্রবলেম হচ্ছে। আমার যারা পেরেন্টস রয়েছে হুম, তাদের কিন্তু এই জায়গাটা অবজার্ভ করা ভীষণ পরিমাণে দরকার। হুম, এবং যখন এই জায়গাটা তারা অবজার্ভ করতে পারবে এবং যখন তারা বুঝতে পারবে যে একটা প্রবলেম হচ্ছে, তখন হুম, কিন্তু সাথে, সাথে আর্লি ইন্টারভেনশন বা থেরাপির যেই ব্যাপারগুলো বা হুম। ট্রিটমেন্টের যেই জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, এবং প্রয়োজন পড়লে তাকে এটা এটা কোন বয়সে প্রথম আমরা, মানে বাবা-মা কোন বয়স থেকে সতর্ক হবে যে এই সময় থেকে আমাকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে ওর মধ্যে এরকম সিম্পটম আছে কিনা? বেসিক্যালি এটা হচ্ছে একটা মিডল এজ, মানে আমি তো বললাম যে ৩ মাস থেকে ১৮ মাসের হ্যাঁ, মধ্যে এই কিন্তু সেই সময় জায়গাগুলো তো ও তো কথা বলতে বা কমিউনিকেট হুম। করতে শিখছে না। এবং আস্তে, আস্তে যখন বড় হচ্ছে, মোটামুটি হচ্ছে ৪ বছর ৫ বছরের পরের থেকে যখন এই জায়গাগুলো দেখছি যে আমার বাচ্চার মধ্যে এই সিম্পটমস গুলো রয়েছে, হুম, হুম। তখন কিন্তু বুঝতে হবে যে না, তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে, এবং আমাকে ইনিশিয়ালি কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট এর কনসালটেশন ভীষণ পরিমাণে দরকার। আচ্ছা। আ এক্ষেত্রেও ওই ব্যাপারটা চলে আসে। এখনো অনেক বাবা-মায়ের মধ্যে রয়েছে যে আমার বাচ্চা ও বড় হলে ঠিক হয়ে যাবে। এখনই মাথার ডাক্তারের কাছে নিয়ে যাবো, পাগলের ডাক্তার, ওই যে সাইকিয়াট্রিস্ট মানেই হুম। পাগলের ডাক্তার। এখনই পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবো বা মাথার ডাক্তারের কাছে নিয়ে যাবো। বাচ্চা তো বড় হলে ঠিক হয়ে যাবে। এই যে আ থিংকিংটা রয়েছে বাবা-মায়ের মধ্যে, এটা বাচ্চার জন্য কতটা হার্মফুল? আ ১ম এ তো আইডেন্টিফাই করার ব্যাপারটা আমাদের বাবা-মাদের দেখতে হবে যে আমার হুম, বাচ্চার মধ্যে এই প্রবলেম গুলো হচ্ছে, এবং আমি নিজেকে একটা আন্ডারস্ট্যান্ডিং করলাম যে না, আমার একটা প্রফেশনাল এর হেল্প দরকার। হুম, এবং তারপরে কিন্তু আ বাচ যদি আমরা সেই সময়টাতে প্রিভেন্ট না করি, হুম। তাহলে কিন্তু ইন ফিউচার এ গিয়ে তার মধ্যে কনডাক্ট ডিসঅর্ডার হতে পারে, এটা কি? বা তার মধ্যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। হুম, কনডাক্ট ডিসঅর্ডার হতে পারে বা তার মধ্যে ADHD হতে পারে। আচ্ছা, আসলে আমরা যদি অটিজমটাকে না প্রিভেন্ট করে দিই, অটিজমটাকে না আটকে দিই, তাহলে একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে কিন্তু সেটা কনডাক্ট ডিসঅর্ডার হয়ে যাবে বা ADHD হয়ে যাবে। ADHD র ক্ষেত্রে আমাদের দেখা যায় যে বাচ্চা কোনো কিছুতে অ্যাটেনশন দিতে পারছে না। একটা মানে রিপিটেটিভ জিনিস বারবার করছে। অ্যাটেনশন দিতে পারছে না, বা মা-বাবার কোনো আ মানে কন্ট্রোলের মধ্যে থাকছে না, কোনো কথা শুনছে না, আ এখান থেকে সেখানে ছোটাছুটি করে বেড়াচ্ছে। বাচ্চাদের মধ্যে কিন্তু এই ADHD সিম্পটমস গুলো দেখা দিতে পারে।
এবং এডিএইচডিটাকে প্রিভেন্ট না করা হলে কিন্তু সেটা কন্ডাক্টের দিকে চলে যেতে পারে, যে বাচ্চা কিন্তু আরো সিভিয়ার প্রবলেমের দিকে এগোচ্ছে। আচ্ছা, কারণ কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মধ্যে কিছু হার্মফুল বিহেভিয়ার চলে আসছে। নিজেকে বাচ্চা বাড়ির মধ্যে গ্যাস লাইটিং করছে, দেশলাই জ্বালিয়ে ঘরের মধ্যে দেশলাই জ্বালিয়ে দিচ্ছে, কাউকে হার্ম করছে। বেসিক্যালি আমরা দেখতে পারি যে কোনো অ্যানিমেলসদের হার্ম করছে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু মানে রান অ্যাওয়ে হয়ে যাচ্ছে, স্কুলের থেকে বাড়ি থেকে রান অ্যাওয়ে হয়ে যাচ্ছে, হুম। মা বাবাদের প্রতি একটা হার্মফুল বিহেভিয়ার করছে। এই জায়গাগুলো কিন্তু এইগুলো কিন্তু কন্ডাক্টের একটা মানে কোর ফিচার্স। মানে আমি যদি অটিজমটাকে অটিজম স্টেজে প্রিভেন্ট না করি, সেটা থেকে এডিএইচডি এবং এডিএইচডি থেকে কন্ডাক্ট ডিসঅর্ডার, যে জিনিসগুলো তুমি বলছিলে, এই এই সিমটমগুলো আসতে সিমটমস পারে, গুলো কিন্তু আসতে তাই তো? পারে। আচ্ছা, এটা কি এরকম হয় যে জন্ম থেকেই কোনো বাচ্চা অটিজম নিয়ে জন্মায়, না উইথ ডিউ কোর্স অফ টাইম সেটা তৈরি হয়? বাচ্চা জন্ম থেকেও হতে পারে, বা ডিউ কোর্স অফ একটা কোনো এজের পরের থেকেও সেটা হতে পারে। কিন্তু আমাদের আচ্ছা। এক্ষেত্রে দেখতে হয় যে বাচ্চা যদি জন্মের পরের থেকে অটিজম ডায়াগনোসিস হয়ে যায়, হুম। তাহলে তার মধ্যে জেনেটিক কোনো প্রবলেম ছিল কিনা, আচ্ছা। জেনেটিক কোনো অটিজমের হিস্ট্রি ছিল কিনা, বা সাইকোলজিক্যালি বা সাইকাইট্রিক কোনো হিস্ট্রি আছে কিনা। হুম। প্রেগনেন্সির সময় মায়েদের ক্ষেত্রে অনেক সাইকোলজিক্যালি প্রবলেম থাকে, বা একটা বাচ্চা প্রেগনেন্সির একটা পিরিয়ড থাকে, সেই পিরিয়ডের মধ্যে বাচ্চা ডেলিভারি না হলে তখন একটা প্রবলেম হতে পারে। বাচ্চা ডিলে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, যেগুলো কথা বলছে দেরি করে হুম। বা প্রবলেম হচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মা বাবা মানে মা বেসিক্যালি প্রেগনেন্সির সময় বেশি বেশি করে এক্সেসিভ মোবাইল ইউজ করে ফেলছে। আচ্ছা, সেটা কিন্তু একটা হাই চান্সেস মানে অটিজম মায়ের মোবাইল ইউজ করাটা বাচ্চার উপর বাচ্চার এফেক্ট উপরে ফেলছে। এফেক্ট করছে। আচ্ছা। এবং একটা মানে এনভায়রনমেন্টাল মডিফিকেশনের মধ্যে মা ঠিকঠাকভাবে থাকতে পারছে না, বা প্রেগনেন্সির সময় তার যেই কেয়ার গুলো দরকার, বা ঠিকঠাক ঘুম দরকার, খাওয়া দাওয়া দরকার, তার যেই কাজগুলো করা দরকার, যেগুলো তার বাচ্চার জন্য এবং তার জন্য ভীষণ হেলদি, হুম, হুম। সেইগুলো যদি একটু ডিসফাংশনাল হয়ে যায়, তাহলে কিন্তু হাই চান্সেস রয়েছে বাচ্চার মধ্যে অটিজম। আচ্ছা, আমরা তাহলে এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি। কয়েকটা পয়েন্টস, যে ডিউরিং প্রেগন্যান্সি যাতে বাচ্চার মধ্যে অটিজম না থাকে, কয়েকটা বিষয় যেটা মায়েরা অ্যাভয়েড করবে এবং কয়েকটা বিষয় যেটা মায়েরা বেশি করে করবে। আচ্ছা, যেই বিষয়গুলো প্রথমে আমি বলি যে মায়েরা অ্যাভয়েড করবে, সেটা হচ্ছে যে প্রপারলি একটা স্লিপের একটা স্কেডিউলিং তৈরি করা, প্রপারলি ভাবে খাওয়া দাওয়া করা, এবং এক্সেসিভ মোবাইল না ইউজ করা। একটা স্ক্রিনিং টাইম থাকুক, সেই টাইমের মধ্যে মোবাইলটাকে ইউজ করুক, সেইগুলো করা যেতে পারে। এবং কোনো যাতে স্ট্রেস না নেওয়া, কোনো প্রবলেম মানে কোনো স্ট্রেস বা বার্ডেন সেই জায়গাগুলো যাতে তার মধ্যে এক্সেসিভ ভাবে ইম্প্যাক্ট না পড়ে, সেই জায়গাগুলো কিন্তু প্রথমে আমাকে আগে দেখতে হবে। ওকে। আর যেই জিনিসগুলো করতে হবে সেইগুলো হচ্ছে যে নিজের জন্য টাইম দেওয়া, যেগুলো দরকার সেটা হচ্ছে যে হতে পারে যে প্রেগনেন্সির সময়ে ভালো কোনো কাজ হতে পারে, ড্রয়িং করা হতে পারে, ছবি গল্পের বই পড়া হতে পারে, বা কোনো ফান অ্যাক্টিভিটিস হতে পারে, কোনো কিছু করা, গার্ডেনিং করা, হুম। বা কোনো পছন্দের কাজ যেটা করতে ভালো লাগে সেইগুলো করা। এইগুলো করা বেসিক্যালি কিন্তু একটা সুস্থ বাচ্চাকে জন্ম দিতে পারে। এবং তার সাথে সাথেও আমি আমার এনভায়রনমেন্টটাকে কিভাবে রাখছি, মানে আমার বেসিক্যালি একটা প্রেগনেন্সির সময় আমার কিভাবে সুপারভিশনে আমি কিরকম ধরনের পরিবেশের মধ্যে থাকছি, হুম। বা আমার জন্য হেলদি কোন জিনিসগুলো, হুম। সেই জিনিসগুলো যদি আমরা প্রপারলি ভাবে ডায়েট চার্ট মেনটেন করি, ঠিক সেরকম ভাবে যদি আমরা একটু রুটিন মেপে যদি একটু ঘুমোই, একটু খাওয়া দাওয়া করি, একটু আহ, ভালো কোনো অ্যাক্টিভিটিস করি, টাইম স্পেন্ড করি, কোয়ালিটি টাইম, হুম। আরও আদার্স বাকি যেই কাজগুলো আমার করতে ভালো লাগছে সেই কাজগুলো যদি করি, তাহলে কিন্তু আমাদের বাচ্চার মধ্যে অটিজমের একটা চান্সেস থাকছে না। ইভেন কি আমার বাচ্চার মধ্যে বা আমার নিজের মধ্যেও কিন্তু কোনো সাইকোলজিক্যালি প্রবলেম হওয়ার ঠিক একটা তাই, সম্ভাবনা থাকছে না। ঠিক তাই। এটা গেল ডিউরিং প্রেগন্যান্সি। এবার আসে বাচ্চা হয়ে যাওয়ার পর, অর্থাৎ যেটা তুমি বললে একটু আগে, যে অনেক সময় উইথ ডিউ কোর্স অফ টাইমও অটিজমের লক্ষণগুলো দেখা যায়। তো সেক্ষেত্রে বাচ্চা হয়ে যাওয়ার পর বাবা মায়ের কি কি মেনটেন করা উচিত, এবং বাচ্চা বড় হওয়ার পরেও বাবা মায়ের কি কি মেনটেন করা উচিত, যাতে বাচ্চার ফার্স্টলি অটিজম, সেকেন্ডলি ডিপ্রেশন বা মুড সুইং, এই জিনিসগুলো যাতে বাচ্চাদের মধ্যে না আসে, সেই জন্য বাবা মায়ের কি কি মেনটেন করা উচিত, কিছু পয়েন্টস যদি আমরা তোমার কাছ থেকে জানি। প্রথমে তো আমি বলবো যে আগে অ্যাওয়ারনেসটা হওয়া ভীষণ পরিমাণে দরকার। হুম। সাইকোলজিক্যালি প্রবলেমগুলো হচ্ছে, আমি অ্যাওয়ার হচ্ছি, আমি আইডেন্টিফাই করছি, এবং আমি কোনো প্রফেশনালের হেল্প নিচ্ছি। হুম। সেটা হতে পারে হোম বেস ম্যানেজমেন্ট, ভীষণ পরিমাণে দরকার।
হোম বেস ম্যানেজমেন্টের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি কিছু ফান অ্যাক্টিভিটিস, টাইম স্পেন্ড করার মধ্যে দিয়ে হতে পারে বাচ্চার সাথে আমরা রোল প্লেয়িং করতে পারি, বা কোনো অ্যাক্টিভিটিস আমরা মা বাবারা পারফর্ম করছি সেটা হতে পারে, এবং বাচ্চাটা কোন পরিবেশের মধ্যে দিয়ে বড় হচ্ছে বা কিভাবে সোশ্যালাইজ করছে সেইগুলো সম্পর্কে বাচ্চাটাকে একটা ভালো কোনো অ্যাডভাইস প্রোভাইড করা, টাইম দেওয়া, বাচ্চার সাথে গল্প করা, বাচ্চার সাথে খেলা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে ভীষণ পরিমাণে হেল্পফুল, এবং মা বাবার জন্য এই জায়গাটাতে মা বাবাদের রোলটা কিন্তু ভীষণ দরকার। একদমই তাই, এবং এটার কোনো বিকল্প নেই। বিকল্প নেই। অনেক ক্ষেত্রেই বাবা মায়েরা ভাবছে যে তারা যেহেতু ওয়ার্কিং, দুজনেই হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়ার্কিং, তারা তাদের বাচ্চাকে হয়তো কোনো কেয়ারটেকারের কাছে ছেড়ে দিচ্ছে বা কোনো ক্রেশে ছেড়ে দিচ্ছে, এবং দিনের শেষে সন্ধ্যেবেলা তাকে নিয়ে আসছে। যখন নিয়ে আসছে তখন দে আর অলরেডি স্ট্রেসড, বাচ্চা এবং বাবা মা দুজনেই স্ট্রেসড। বাচ্চা স্ট্রেস কেন? যে সারাদিন বাবা মাকে দেখতে পায়নি। বাবা মা স্ট্রেস কেন? কারণ কাজের একটা প্রেশার ছিল, এদিকে মাথায় টেনশন ছিল যে ছেলে বা মেয়েটা ওখানে রয়েছে। তো এই একটা টোটাল একটা স্ট্রেসের এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। এবং আরও একটা প্রবলেম আমার যেটা মনে হয় যে সোশ্যালাইজেশনের যে কথাটা তুমি বললে, আমরা যখন বড় হয়েছি আমাদের বাড়ির সামনে খোলা মাঠ ছিল, আমরা বাড়ি থেকে বেরিয়ে মানে স্কুল থেকে আসতাম, 3-4 জন বন্ধু পাড়ার মিলে আমরা মাঠে খেলতে চলে যেতাম, ওকে ডাকতো, ও তাকে ডাকতো, ডেকে বেরিয়ে যেত। এখন কিন্তু ওটা নেই। কিছু কিছু জায়গায় সোসাইটি থাকার জন্য ওই ব্যাপারটা রয়েছে যে একটু হাই প্রোফাইল জায়গা, যেগুলো যেখানে একটু সোসাইটি টাইপের রয়েছে সেখানে রয়েছে, বাট আদারওয়াইজ আমাদের যে পাড়াগুলো বলো বা যে ফ্ল্যাট কালচার রয়েছে ওখানে কিন্তু এই ব্যাপারটা নেই যে বাচ্চারা বেরিয়ে যাচ্ছে, মাঠে গিয়ে খেলাধুলা করছে, নিজেদের মধ্যে সমস্যা তৈরি করছে, নিজেরাই সলভ করছে। এই ব্যাপারটা কিন্তু ওরা পাচ্ছে না। তো আজকের দিনে বাচ্চাকে সোশ্যালাইজ করতে হেল্প কিভাবে করবে বাবা মা? টাইম দেওয়াটা তো ভীষণ পরিমাণে দরকার। বাবা মা বাইরে দুজনেই কাজ করছে, আমি বাচ্চাকে কোনো ক্রেশে দিয়ে এসেছি বা কোনো কেয়ারটেকারের কাছে দিয়ে এসেছি, তারপরে যখন আমি নিয়ে আসছি, আমি যাতে এটা ফিল না করাতে পারি যে আমরা তোমার পাশে নেই। আমি যতটা টাইম পাচ্ছি, আমার স্ট্রেস ফিল হলেও আমি বাচ্চার সাথে টাইম স্পেন্ড করি। এতে বাচ্চারও ঠিক হবে, মেন্টাল হেলথ গুড হবে, এবং আমাদের মা বাবাদের নিজেদেরও মেন্টাল হেলথ গুড হবে। আরেকটা কথা আমি বলে রাখি, সেটা মনে হয় সমস্ত মা বাবাদের জানাটা ভীষণ পরিমাণে দরকার, যে হ্যাঁ, আজকাল আমরা যেরকম ভাবে ছোটবেলায় বড় হয়েছি যে বিকেলবেলা খেলা একটা মাঠের মধ্যে, মানে একটা প্রাণোচ্ছল পরিবেশের মধ্যে, আমাদের বাড়িতে সবার স্পেস আছে এবং সবার ছাদ রয়েছে। প্রয়োজন পড়লে আমরা সেই জায়গাটা ছাদে গিয়ে স্পেন্ড করি, বা বাচ্চাকে ছাদের মধ্যে আমরা সুপারভাইজ করে রাখি, আমরা বাচ্চাকে ছাদের মধ্যে ছেড়ে দিই, বাচ্চাকে ছাদে আমরা সেই স্পেসটা দিই। সে একটা ফ্রেশ এয়ারও পাচ্ছে, মাঠের মতন বড় জায়গা না পেলেও সে কিন্তু একটা খোলা পরিবেশ পাচ্ছে, খোলা আকাশ পাচ্ছে, এবং এটা তো ভীষণ পরিমাণে দরকার। এবং এটার সাথে সাথে বাচ্চাকে বৃষ্টিতে ভিজতে দেওয়া খোলা ছাদের নিচে, সেটা কিন্তু গুড ফর মেন্টাল হেলথ বাচ্চার জন্য। সেটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। আমরা ফিজিক্যাল হেলথের জন্য ঠিক নয়, কিন্তু মেন্টাল হেলথের জন্য ঠিক। মানে ঠিক নয় বলতে গেলে ব্যাপারটা এরকম যে আমি যদি বাচ্চাকে অল্পটুকু টাইম ভিজতে দিই তাহলে তো ঠিক আছে, আমি তো আর সারা দিন ধরে তাকে ভিজতে দিচ্ছি, তো সেটা কিন্তু তার মেন্টাল হেলথের জন্য ভীষণ ভালো। এই যে তুমি যেটা বললে যে খোলা মাঠের মধ্যে সেই যে পরিবেশটা পাচ্ছে না, সেটা কিন্তু ওই খোলা ছাদের মধ্যে, ইভেন ওই বৃষ্টির মধ্যে যে উপভোগটা, সেটার মধ্যে দিয়ে কিন্তু সে করতে পারছে, এবং তার মেন্টাল হেলথের জন্য কিন্তু সেটা খুব ভালো। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সির পরে, অর্থাৎ বাচ্চা ডেলিভারি হয়ে যাবার পরে যখন বাচ্চা বাড়িতে এলো, তখন প্রত্যেকের অ্যাটেনশন বাচ্চার দিকে, এবং সবাই বাচ্চাকে নিয়ে খুব একটা খুশির পরিবেশে রয়েছে। কিন্তু বাচ্চার মা যে সেই সময় একটা শারীরিক এবং মেন্টাল একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা শারীরিক ধকল গেছে তার উপরে, এবং একটা মেন্টাল ধকল, যে তার এই প্রবলেমটার দিকে কেউ নজর দিচ্ছে না। এটা কিন্তু খুব কমন আজকের ডেটে। তো এক্ষেত্রে তারাও একটা মেন্টাল সমস্যায় ভোগে। তাদেরকে তোমরা কিভাবে হেল্প করো, বা তারা কখন বুঝবে যে একজন সাইকোথেরাপিস্টের হেল্প নেওয়া উচিত? বেসিক্যালি এই জিনিসগুলো যখন চলতে থাকবে তখন কিন্তু একটা ডায়াগনোসিস হয়ে যাবে যে পোস্টপার্টাম ডিপ্রেশন। ওকে। এবার বাচ্চা জন্ম নিল, বাচ্চা জন্মানোর পরে 2 সপ্তাহ কিন্তু একটা বেবি ব্লুজ চলে। বেবি ব্লুজে কি হয় যে মায়ের একটা হালকা মুড সুইং হয়, অ্যাংজাইটি হয়, এজিটেশন থাকে, একটা ইরিটেবিলিটি থাকে, এবং কি হয় এই যে প্রবলেমগুলো তখন আমরা প্রিভেন্ট করতে পারি না বা বুঝতে পারি না, তখন সেই জায়গাটা বেবি ব্লুজ চলে। 2 সপ্তাহের বেশি যখন সেটা চলতেই থাকে কন্টিনিউ, তখন কিন্তু সেটা গিয়ে একটা ডিসঅর্ডারে গিয়ে দাঁড়ায়, যেটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। এক্ষেত্রে কি দরকার সেটা হচ্ছে যে একটা বাচ্চা যখন জন্ম হলো,
তুমি যেটা বললে যে হুম। ফিজিক্যালি এবং মেন্টালি দুটোর উপরই একটা প্রেশার থাকে। হুম। কিছু কিছু জিনিস এক্ষেত্রে দরকার, সেগুলো হচ্ছে যে বাচ্চা যখন জন্ম হলো, আমি বাচ্চার উপরে যেই রকম অ্যাটেনশনটা দিচ্ছি, ঠিক ততটাই আমার মায়েদের উপরেও কিন্তু ততটাও অ্যাটেনশনটা দেওয়াটা খুব বেশি দরকার। হুম। কারণ বাচ্চা যতটা সুস্থ হচ্ছে, আমার তার সাথে সাথে মাও কিন্তু সুস্থ হচ্ছে। হুম। কারণ আমরা যদি মাকে সুস্থ না করতে পারি, কারণ মায়ের একটা ব্রেস্ট ফিডিং এর একটা ব্যাপার রয়েছে। হুম। মা যদি সুস্থ থাকে তাহলেই তো বাচ্চাটাকে আস্তে আস্তে মা সুস্থ করতে পারবে। ঠিক তাই। সেক্ষেত্রে আমার মনে হয় যে দুক্ষেত্রেই কিন্তু প্রায়োরিটি দেওয়াটা ভীষণ পরিমাণে দরকার, এবং পরিবারের সাপোর্টটা এই সময় ভীষণ পরিমাণে দরকার। শুধু রিঅ্যাসুরেন্স বা অ্যাসুরেন্স এর এই জায়গাগুলো, যে আশ্বাস দেওয়া, যে সাপোর্টটা দেওয়া, বা গুড টাইমস যেটা, হুম। মানে বেসিক্যালি হাজবেন্ডের রোলটা এক্ষেত্রে বেশি থাকে। এই সময় ওয়াইফ এবং বাচ্চার প্রতি সাপোর্টটা দেওয়া, তাদের পাশে থাকা, তাদের টেক কেয়ার করা, হুম। সমস্ত জায়গাগুলো যদি এইভাবে চলতে থাকে, তাহলে ইন ফিউচারে গিয়ে কিন্তু সেটা আর কোনো প্রবলেম হবে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি বলছি যে একজন যে সদ্য মা হয়েছে তার কাছে তো পুরো বিষয়টাই নতুন। এই বাচ্চার কেয়ার করা, হ্যাঁ, বাচ্চাকে টেক কেয়ার করা, কিভাবে বাচ্চার টেক কেয়ার করতে হবে, এবং সে নিজে অলরেডি ফিজিক্যালি একটা ট্রমার মধ্যে আছে। এই সমস্ত কিছু ম্যানেজ করতে গিয়ে সে কিন্তু কোথাও একটা মেন্টালি একটা কনফিউজ হয়ে যায় যে আমি কিভাবে এটা সামলে উঠবো, আদৌ আমি পারবো কিনা। প্রত্যেকেরই হয় এটা, ঠিক আছে। সেক্ষেত্রে হাজবেন্ডের রোলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হাজবেন্ডকে পাশে important। থাকতে হবে এবং ফ্যামিলির লোককে পাশে ফ্যামিলি থাকতে লোকের হবে। পাশে থাকতে যতটা অ্যাটেনশন বাচ্চাকে দিতে হবে ততটা অ্যাটেনশন বাচ্চার মাকেও দিতে হবে। মাকেও দিতে হবে। এবং এটার একটা এফেক্ট আমি বলছি, আমি কিছুদিন আগে একটা কমিউনিটি একটা পোস্টে দেখেছিলাম ফেসবুকে। সেখানে একজন লিখেছে, উনি অ্যানোনিমাসলি পোস্টটা করেছে, এবং উনি বলছে যে উনি ডিপ্রেশনে এতটাই আছে, এবং উনি একা থাকে বাড়িতে, ওনার হাজবেন্ড বাইরে থাকে। ওনার দুটো বাচ্চা ছিল, আই থিঙ্ক একটার বয়স 2 বছর বা 2.5 বছর, আরেকটা একদম ছোট 3 মাস। উনি মাল্টিপল টাইমস নিজের বাচ্চাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে, এবং উনি নিজেই নিজেকে প্রিভেন্ট করেছে যে না, এটা করা যাবে না, কিন্তু ওনার মধ্যে এই টেন্ডেন্সিটা বারবার আসছে যে আমি আমার বাচ্চাগুলোকে মেরে ফেলবো। এটা কেন হয়, বা এটার যাতে না হয় তার জন্য আমরা কিভাবে মায়ের পাশে থাকতে পারি? দেখো, এক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখতে হবে যে যেই মা এইরকম বিহেভ গুলো করেছিল বাচ্চাদের সাথে, তার কিন্তু আগে একটা কোনো ডিপ্রেশনের এপিসোড ছিল, সেটা কিন্তু ফর্ম করেছে। এবার কি হচ্ছে যে সে যখন একটা বাচ্চা জন্ম দিচ্ছে, বাচ্চা জন্ম দেওয়ার পরে আমাদের একটা, আজও সোসাইটিতে একটা মিসকনসেপশন রয়েছে যে না, ছেলে বাচ্চা হবে, মেয়ে বাচ্চা নেওয়া যাবে না। মেয়ে হুম। বাচ্চা হলেই কিন্তু অটোমেটিক্যালি তার উপর একটা মেন্টাল টর্চার শুরু হয়ে যায়। হুম। সেটা একটা তো ফ্যামিলির দিক থেকে তো একটা রয়েইছে। হুম। এবং এই যে জায়গাটা, কারণ যখন মানে আফটার ডেলিভারির পরে কিন্তু সব মায়েরাই চায় যে আমি একটু মানে সাপোর্টটা পাই যাতে, বা আমি একটু মানে সেই অ্যাসুরেন্সের জায়গাটা পাই। হুম। সেই জায়গাগুলো না পেলে তার মধ্যে কিন্তু আস্তে আস্তে সাইকোলজিক্যালি প্রবলেমগুলো ডেভেলপ হতে থাকে, এবং এই ডেভেলপটা হতে গিয়ে কিন্তু পরবর্তীতে একটা মানে স্প্রেড হয়ে যায়, এবং সেটা গিয়ে কিন্তু একটা ডিসঅর্ডারের দিকে চলে যাচ্ছে। সেটার থেকে এই ধরনের অ্যাটেম্প্ট গুলো আসে। সেটার থেকেই এই ধরনের অ্যাটেম্প্ট গুলো আসছে, কারণ বাচ্চার প্রতি মানে ইরিটেশন হয়ে বা ইরিটেবিলিটি হয়ে বাচ্চার প্রতি হার্ম করা। হুম। কারণ আমার ওটা দিয়েই প্লেজার হচ্ছে, হুম। মানে আমি বাচ্চার উপরে হার্ম করছি, কাইন্ড অফ মানে সেই জায়গাটা আমাকে প্লেজার দিচ্ছে। সেটা কিন্তু একটা সাইকোটিক ফিচার্স ডেভেলপ করছে বাচ্চার মায়ের। আচ্ছা। সেই জায়গাগুলো আমাকে দেখতে হবে, এবং প্রয়োজন পড়লে, যেটা আমি বললাম যে খুব একটা মানে ক্রাইসিস হেল্পলাইন নাম্বার, যেটা আমি আগেও বলেছি এবং আমি এখনো বলে দিচ্ছি, 14416। এটা হচ্ছে টেলিমেন্টাল হেল্পলাইন নাম্বার। আমি ওই সময়টাতে ঘরে বসেই হেল্প পেতে পারি, হেল্প নিতে পারি। এবং তার সাথে সাথেও আমি কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের একজন হেল্প নিতে পারি, যাতে আমার ইনিশিয়াল স্টেজে এই জায়গাগুলোকে আমি প্রিভেন্ট করে নিতে পারি। তাহলে কিন্তু অন্ততপক্ষে থেরাপি বা মেডিকেশনের আন্ডারের মধ্যে দিয়ে চললে কিন্তু এই জায়গাগুলো সেরে যায়। ওকে। তো আজকের এই এপিসোডে যারা আমাদের দর্শক রয়েছেন তারা কিন্তু মেন্টাল হেলথ সম্বন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস পেল,
এবং আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে তাদের যদি কেউ সমস্যায় আছে এটা নিয়ে কিন্তু সে বুঝতে পারছে না তার কি করা উচিত, সেও কিন্তু একটা রাস্তা পেয়ে গেল যে হ্যাঁ আমার যদি এই প্রবলেমটা হচ্ছে আমাকে একজন থেরাপিস্টের হেল্প নিতে হবে এবং এই প্রবলেমগুলো কিউরেবল, তাই তো? Curable. এটা একজন থেরাপিস্ট বা একজন কিউরেবল এন্ড ম্যানেজেবল। কিউরেবল এবং ম্যানেজেবল দুটোই। তো আজকের এপিসোডটি যারা দেখলেন, আমার বিশ্বাস যে আপনাদের আজকের এপিসোডটি ভীষণ 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 কন্টেন্ট রিচ লেগেছে, কারণ আদিত্য যেভাবে সহজ সরলভাবে আমাদের কাছে বিষয়গুলোকে তুলে ধরলো, আমাদের কাছে বিষয়গুলো কিন্তু খুব ইজি হয়ে গেল বোঝাটা যে কখন আমাদের একজন সাইকোলজিস্ট বা একজন সাইকোথেরাপিস্টের হেল্প নেওয়া উচিত। তো আজকের এপিসোডটি আপনাদের যাদের ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই এপিসোডে আপনাদের পছন্দের কারোর জন্য বা আপনাদের পরিচিত কারোর জন্য কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে থাকে, ভিডিওটি অবশ্যই তার সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন টেডভাইজার টক্স। ধন্যবাদ।